শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য যথারীতি অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের জন্য অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি। আমি আব্দুল করিম, সহকারী শিক্ষক, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের জন্য অনলাইন ক্লাসে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ থেকে। আমার ঘরে আমার স্কুল অনলাইন ক্লাস নবম এবং দশম শ্রেণীর জন্য বাংলা দ্বিতীয় পত্র বই থেকে ব্যাকরণ অংশ থেকে আজকে শব্দ এবং বাক্য নিয়ে আমি আলোচনা করব। শব্দ এবং বাক্য নিয়ে আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তোমরা বোর্ডে লক্ষ্য করো, শব্দ আমি লিখলাম। এই যে শব্দ, এই শব্দটি কিভাবে হয়? বাংলা ভাষায় যে সমস্ত শব্দ আছে, শব্দ কিভাবে হয়? শব্দ হচ্ছে কতগুলো বর্ণের সমষ্টি। কতগুলো বর্ণ যখন একত্রিত হয় তখন শব্দ তৈরি হয়। আর শব্দগুলো যখন সুশৃঙ্খলভাবে একত্রিত হয় তখন একটি বাক্যে পরিণত হয়। তো প্রথমেই শব্দ আসি। শব্দ বাংলা ভাষার যেই শব্দগুলো আছে সেই শব্দগুলো বিভিন্ন প্রকার আছে। তা আমাদের বই থেকে বলা হচ্ছে বাংলা ভাষার শব্দগুলোকে, বাংলা ভাষার শব্দ সম্পর্কে মূলত 5 ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো তোমরা এর আগে শিখেছ, তারপরেও আমি আরেকবার তোমাদের জন্য আলোচনা করছি। লক্ষ্য করো, বাংলা ভাষার শব্দ সম্পর্কে 5 ভাগে ভাগ করা হচ্ছে। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে, 5 ভাগে ভাগ করা হয়েছিল। তো বাংলা ভাষার শব্দসমূহকে বাংলা ভাষার শব্দগুলিকে 5 ভাগে ভাগ করা হয়েছে। বাংলা ভাষার যে শব্দগুলো আছে শব্দগুলো 5 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি বাংলা ভাষার শব্দগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। অতএব অবজেক্টিভে যদি আসে যে উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে, তাহলে সঠিক উত্তর হবে 5 ভাগে, অর্থাৎ 5 প্রকার। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। অতএব এই শব্দগুলো যে 5 ভাগে ভাগ করা হয়েছে শব্দগুলো আমি লিখছি, একে একে লিখছি। দেখো, এই হচ্ছে তৎসম। তৎসম শব্দ 1 নম্বরে হচ্ছে তৎসম শব্দ। 2 নম্বর অর্ধ তৎসম। অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ। 3 নম্বর হচ্ছে তদ্ভব। তদ্ভব শব্দ। 4 নম্বর হচ্ছে দেশি শব্দ। দেশি শব্দ 4 নম্বর হচ্ছে দেশি শব্দ। দেশি শব্দ। 5 নম্বর হচ্ছে বিদেশি শব্দ। বিদেশি শব্দ। এখন লক্ষ্য করো, বোর্ডে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে বাংলা ভাষার শব্দগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো হচ্ছে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ এবং তদ্ভব শব্দ।
তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দ। এই 5 ভাগে বাংলা ভাষার শব্দগুলোকে ভাগ করা হয়েছে। এখন একে একে এগুলো আমি বিস্তারিত আলোচনা করব। কারণ ব্যাকরণ অর্থই হচ্ছে বিশ্লেষণ করা, বিশেষভাবে বিশ্লেষণের নামই হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ অর্থই হচ্ছে বিশ্লেষণ করা। আর ছোটকালের সংজ্ঞায় তোমরা পড়েছ, যে পুস্তক পাঠ করিলে বা যে শাস্ত্র পাঠ করিলে ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে এবং বলতে পারা যায় তাকেই আমরা ব্যাকরণ বলি। তো কাজেই যে না জানে ব্যাকরণ, তার জন্য ভাষা শিখায় অকারণ। ভাষা শিখতে হলে শুদ্ধ করে শিখতে হবে, আর শুদ্ধ করে শিখতে হলে অবশ্যই কি জানতে হবে? আমাদের ব্যাকরণ জানতে হবে। ব্যাকরণ তাই খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রত্যেকটি ভাষায় ব্যাকরণ রয়েছে, আর ব্যাকরণের নিয়মকানুন মেনে চললে অবশ্যই ভাষা সঠিক এবং শুদ্ধ হবে। তা আজকে যে আলোচনা করব সেই আলোচনার মধ্যে আজকে প্রথমে আমি শব্দগুলোকে 5 শ্রেণীতে বিভক্ত করলাম এবং বোর্ডে দেখানো হচ্ছে। তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। তো প্রথমেই লক্ষ্য করো, তৎসম শব্দ কি? তৎসম শব্দ হচ্ছে তখনকার শব্দ। তখনকার বলতে আমরা বুঝি যে অতি প্রাচীনকালে যে সংস্কৃত শব্দগুলো ছিল সেটাকে বলা হয় তৎসম শব্দ। যে শব্দগুলো কোনো পরিবর্তন হয় নাই, অবিকৃত অবস্থায় এখনও আছে। পূর্বে যেমন ছিল এখনও ঠিক তেমনিভাবেই অবিকৃত অবস্থায় আছে, সেটাকে বলা হয় তৎসম শব্দ। তো কাজে আমরা বলতে পারি তৎসমের আরেক নাম হচ্ছে সংস্কৃত শব্দ। তৎসমের আরেক নাম হচ্ছে সংস্কৃত শব্দ। আমি কয়েকটি উদাহরণ সেট করি, তার পরবর্তীতে একে একে আমি দেখাচ্ছি এগুলো। এই যে তৎসম শব্দটা লক্ষ্য করো, তৎসম শব্দ বলছি কি অতি প্রাচীনকালে যে সমস্ত শব্দগুলো অবিকৃতভাবে বাংলা ভাষায় এখনো আছে, অর্থাৎ এগুলোর কোনো পরিবর্তন রূপান্তর কোনো কিছুই হয়নি। যেইভাবে ছিল ভাষাটি, শব্দটি ঠিক সেইভাবেই আছে, এখনো আছে। যেমন তৎসম শব্দগুলোর কয়েকটা উদাহরণ লক্ষ্য করো। আমরা যদি বলি চন্দ্র, এই যে চন্দ্র, এই চন্দ্র কথাটি অতি প্রাচীনকালে সংস্কৃত ভাষায়ও ছিল ঠিক এইভাবে চন্দ্র। তারপরে এখনো আমরা এইভাবেই ব্যবহার করছি, এটার কোনো পরিবর্তন হয়নি, চন্দ্র। এরপরে সূর্য, এই তো সূর্য আমরা যেইভাবে ব্যবহার করতেছি ঠিক সূর্য এইভাবে। অতি প্রাচীনকাল শব্দটি এইভাবে ছিল, এখনো ঠিক সেইভাবে আছে, সূর্য। এই ভাষাগুলো হচ্ছে তৎসম শব্দ, তৎসম শব্দ। তার পরবর্তীতে ধর্ম, এই তো ধর্ম শব্দটি অতি প্রাচীনকাল ঠিক এইভাবেই শব্দটা ছিল, এখনো এইভাবেই আছে, এটাকে বলা হয় তৎসম শব্দ। এখন আশা করি বিস্তারিত একটু বুঝতে পেরেছ যে তৎসম শব্দটা কি। তৎসম শব্দ হচ্ছে অতি প্রাচীনকালে যে সমস্ত শব্দগুলো ছিল এবং বর্তমানেও অবিকৃত অবস্থায় বিরাজমান আছে, মানে এখনো কোনো পরিবর্তন হয় নাই, ওই শব্দগুলোর নাম হচ্ছে তৎসম শব্দ। চন্দ্র, সূর্য, ধর্ম, মনুষ্য ইত্যাদি। তো পরবর্তীতে আমি যাচ্ছি অর্ধ তৎসম। অর্ধ তৎসম, অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ। তো লক্ষ্য করো অর্ধ তৎসম শব্দটা কি। অর্ধ কথাটা দিয়ে এটা বোঝানো হয়েছিল যে তৎসমের অর্ধেক, অর্থাৎ প্রাচীনকালে যে সমস্ত শব্দগুলো ছিল একটু আগে তোমাদের দেখানো হয়েছিল, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। তাহলে এগুলো যে ছিল এগুলো আংশিক পরিবর্তন হয়েছে, আংশিক পরিবর্তন হওয়ার কারণে নাম হয়ে গেছে অর্ধ তৎসম, অর্থাৎ তৎসম থেকে একটু পরিবর্তন হয়ে গেছে। তৎসম শব্দগুলো যেমন ছিল তেমন নেই, অনেকটাই পরিবর্তন হয়েছে বা আংশিক পরিবর্তন হয়েছে বা অর্ধেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে বা বাংলা ভাষায় প্রবেশ করেছে সেটাকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। যেমন লক্ষ্য করো, আমি প্রথমে লিখেছিলাম চন্দ্র, এখন চন্দ্র থেকে চন্দন হয়ে গেছে শব্দটা, চন্দন। চন্দ্র ছিল সেখান থেকে
চন্দন হয়ে গেছে, তেমনিভাবে হস্ত থেকে হত, হত এরকমের শব্দগুলো পরিবর্তন হয়ে গেছে। আমরা যেখানে হস্ত বলেছিলাম সেটার থেকে এইভাবে পরিবর্তন হয়ে গেছে। তারপরে আমরা ধর্ম বলেছিলাম, ধর্ম থেকে ধর্ম, ধম্ম এরকমের শব্দটা পরিবর্তন হয়ে গেছে। এই যে পরিবর্তিত যে শব্দগুলো, এই পরিবর্তিত শব্দগুলোর নাম হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এরপরে যাচ্ছি তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ, তদ্ভব শব্দটার অর্থ হচ্ছে যে সম্পূর্ণ পরিবর্তন। অর্থাৎ আমরা তৎসম শব্দ অবিকৃত ছিল, এটার থেকে কিছু অংশ বিকৃত হয়ে আংশিক পরিবর্তন হয়ে অর্ধ তৎসম শব্দ এসেছে। আর এখন যে তদ্ভব শব্দটা বলবো, এই শব্দটা হচ্ছে সম্পূর্ণ পরিবর্তন হয়ে, অর্থাৎ প্রাচীনকালের যেই শব্দগুলো ছিল সেই শব্দগুলো সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে নতুন আরেকটি শব্দের রূপান্তরিত হয়েছে, নতুন আরেকটি শব্দ সৃষ্টি হয়েছে, সেটার নাম হচ্ছে তদ্ভব শব্দ। অর্থাৎ আমরা বলেছিলাম যে এই প্রথমে চন্দ্র এটা তৎসম ছিল, এরপরে চন্দন আসলো, সেটা হচ্ছে অর্ধ তৎসম, কিছুটা পরিবর্তন হয়েছে। এখন আমি যদি বলি চাঁদ, এখন চন্দ্র চন্দন এই দুটার একটার মধ্যেও নাই, এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে নতুনভাবে সৃষ্টি হলো কি চাঁদ। অতএব প্রাচীনকালে যেখানে চন্দ্র বলতো সেটাকেই কিছু বিকৃত করে মানুষেরা কিছু পরিবর্তন করে আবার এটাকে চন্দন বলেও ডাকতো, তো চন্দনকেও চাঁদ বলা হতো। আর সর্বশেষ যে তদ্ভব রূপটা আসলো, এটা হলো পরিবর্তন হতে হতে এই চাঁদ এসে গেল। তারপর আমি বলেছিলাম হত, হত থেকে এসে গেল হাত। প্রথমে ছিল হস্ত, তার পরবর্তীতে কিছু পরিবর্তন হয়ে হত, এরপরে সম্পূর্ণ পরিবর্তন হয়ে এটা এসেছে হাত। তো এখন আমরা এই তিনটার একটু উদাহরণ দেখাচ্ছি একসাথে। প্রথমে হচ্ছে তৎসম, তৎসম, এরপরে হচ্ছে অর্ধ তৎসম, অর্ধ তৎসম, পরে হচ্ছে তদ্ভব, এই তদ্ভব। এখন লক্ষ্য করো, আমি এখানে এটা লিখছি চন্দ্র, এটা চন্দ্র, এটার থেকে হয়ে গেল চন্দন, চন্দন, এটার থেকে হয়ে গেল চাঁদ। তারপরে লিখলাম আমি হস্ত, এটার থেকে হয়ে গেল হত, হত, এখান থেকে হয়ে গেল হাত। এই তো লক্ষ্য করো, তিনটা ধাপ পেরিয়ে তারপরে তদ্ভব শব্দ এসেছে। আমি তিনটা অংশই দেখাইলাম। তৎসময়ে যেখানে চন্দ্র ছিল সেটা অর্ধ তৎসময়ে এসে আংশিক পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে সেটা চন্দনে রূপান্তরিত হয়েছে। আর তদ্ভব শব্দ এসে এটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, নতুন আর একটি শব্দ এখানে সৃষ্টি হয়েছে, এটার নাম হচ্ছে চাঁদ। তেমনিভাবে হস্ত ছিল প্রাচীনকালে, সংস্কৃত ভাষার মধ্যেও ছিল হস্ত, তো সেখান থেকে আংশিক পরিবর্তন হয়ে হত হয়েছে। এই হত থেকে সর্বশেষ তদ্ভব শব্দ এসে এটা হাতে রূপান্তরিত হয়েছে, হাত হয়েছে। আশা করি তিনটা অংশ তোমরা বোর্ডে লক্ষ্য করলে, এই উদাহরণগুলো দেখলে এবং বই পুস্তকের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, এইভাবে আরও অনেক অনেক উদাহরণ দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিবে, দেখলে আশা করি বুঝতে পারবে। আর তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব এটা যদি বুঝতে পারো তাহলে শব্দগুলো বিশ্লেষণ তোমরা অবশ্যই করতে পারবে। তো আশা করি আজকের এই আলোচনার থেকে তোমরা তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব শব্দ সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পেরেছো। আমি পরে যাচ্ছি বাকি আরো যে দুটা ভাষা আছে, শব্দ আছে, সেই শব্দে যাচ্ছি। বলেছিলাম দেশি শব্দের কথা, দেশি, পরবর্তীতে আসলাম দেশি শব্দে। দেশি শব্দ, এই যে দেশি শব্দটা আমি লিখলাম, এটা শুনেই তোমাদের মধ্যে একটা মনে ভাব উদয় হবে যে দেশি শব্দ তো আমাদের দেশের শব্দ। হ্যাঁ, এটাই রাইট। দেশি শব্দ বলতে
বিদেশি শব্দ ব্যতীত নিজের দেশের যেই সমস্ত শব্দগুলো সেটাই হচ্ছে দেশি শব্দ। অর্থাৎ যে সমস্ত শব্দগুলো অতি প্রাচীন কাল থেকে আমরা নিজস্ব ভাষারূপে নিজস্ব ঐতিহ্য রূপে লালন করে আসছি এবং ব্যবহৃত হয়ে আসছে, আমরা এগুলো বলে আসছি, এখনও ঠিক অবিকৃত অবস্থায় আমরা বলতেছি। যেমন কিছু কিছু কথা সেগুলো এই বাংলা ভাষায় কোনো পরিবর্তন হয় নাই। আমরা অনেক সময় এগুলো বলে থাকি মুলা, ডুলা, কুলা, চাঙ্গারি, বাখারি, ঠোঙ্গা, ডিঙ্গা, এই যে শব্দগুলো এগুলি কেবল বাংলা ভাষার শব্দ। আমরা দৈনন্দিন জীবনে যতগুলো কথা বলি, প্রতিদিন যা বলি, আমরা কিন্তু বাংলা ভাষা মোটেই বলি না, অল্প কয়েকটা ভাষা বলি। 1000 শব্দের মধ্যে 2-1টা শব্দ বাংলা বলি, আর বাকি সবই অন্যান্য ভাষায় আমরা কথা বলি। তো কাজে ভাষার তালিকায় গেলে দেশি শব্দ বেশি একটা পাওয়া যায় না। দেশি শব্দগুলো হচ্ছে যেগুলো আমরা নিতান্তই এটা ব্যবহার করে আসছি এবং এগুলোর কোনো পরিবর্তন হয় না, কোনো ভাষাবিদেরা এটা পরিবর্তন করে না, এটা যেইভাবে আছে ঠিক সেইভাবে এটা ব্যবহৃত হচ্ছে। তো দেশি শব্দগুলো যেমন বললাম একটু আগে, যেমন আমরা ডিঙ্গা বলি, ঠোঙ্গা বলি, তারপরে লাঙ্গল, জোয়াল, এই যে শব্দগুলো এগুলোর কোনো পরিবর্তন আজও পর্যন্ত দেখা যায়নি, এটা দেশি ভাষা হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। তারপরও বইয়ের মধ্যে কিছু দেখো লেখা আছে, এখানে বইয়ের মধ্যে লেখা আছে কুলা, গঞ্জ, চুঙ্গা, টোপর, ডাব, নাগর, ঢেকি ইত্যাদি, এগুলো হচ্ছে দেশি শব্দ। এই শব্দগুলোর সাথে আমরা অতি পরিচিত, বিশেষ করে পল্লী অঞ্চলের মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ এই শব্দগুলোর সাথে অতি পরিচিত। কিন্তু এখন শহরায়ন এবং নগরায়নের কারণে আমরা এই দেশি শব্দগুলো ভুলে যাচ্ছি। এই দেশি শব্দের সাথে আমাদের খেসি বা আত্মীয় নাই বললেই চলে। আমরা দেশি শব্দ ব্যবহার করি না, এখন বিদেশি শব্দ ব্যবহার করতে ভালো লাগে, অভ্যস্ত হই, এবং 2-4টা বিদেশি কথা বলতে পারলে নিজেকে গর্ববোধ করি যে আমরা বিদেশি ভাষায় কথা বলি, ফরাসি ভাষায় বলি, ইংরেজি ভাষায় কথা বলি ইত্যাদি। কিন্তু দেশি ভাষা ব্যতীত সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা যায় না। সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে হলে একমাত্র দেশি ভাষা, দেশি শব্দ ইত্যাদি দরকার পড়ে। তো দেশি শব্দগুলো সম্পর্কে তোমরা জেনেছো, এখন আসো বিদেশি শব্দগুলো নিয়ে আলোচনা করি। বিদেশি শব্দ। বিদেশি শব্দ, তো বিদেশি শব্দ বলতে নিজের দেশের ভাষা, নিজের দেশের শব্দ ব্যতীত পৃথিবীতে যতগুলো দেশ আছে, যতগুলো ভাষা আছে, এই সব ভাষার সব শব্দই হচ্ছে বিদেশি শব্দ। অর্থাৎ আমার নিজের দেশের শব্দ ব্যতীত, নিজের মাতৃভাষা ব্যতীত যা আছে পৃথিবীর সবগুলি হচ্ছে বিদেশি ভাষা। তবে এই বিদেশি ভাষাগুলো এক নয়, একাধিক, অনেক অনেক বহু। অর্থাৎ নিজের দেশ ব্যতীত অন্য যত দেশ আছে, যত দেশের শব্দ আছে, এই সবগুলো শব্দই হচ্ছে বিদেশি শব্দ। তো এগুলো আবার বিভিন্নভাবে একটির শ্রেণী রয়েছে, যেমন ফরাসি শব্দ, আরবি শব্দ, পর্তুগিজ শব্দ, হিন্দি শব্দ ইত্যাদি, বিভিন্নভাবে এগুলোর পার্থক্য রয়েছে। তো এখন কিছু উদাহরণ শোনো, যে আরবি শব্দ কিছু শোনো, অথচ আমরা যখন কথা বলি তখন মনে হয় যেন আমরা বাংলাই বলতেছি। আসলে আরবি শব্দগুলো শোনো। ধর্ম সংক্রান্ত কিছু শব্দ আছে, এগুলো আরবি শব্দ। আমরা বলি আল্লাহ, ইসলাম, ইমান, অজু, কোরবানি, কোরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবিহ, যাকাত, হজ, হাদিস, হারাম, হালাল, এই শব্দগুলো আমরা যখন বলি তখন প্রতিটি মানুষই আমরা মনে করি আমরা কি বলতেছি, বাংলা শব্দ বলতেছি। আসলে এই শব্দগুলো একটাও বাংলা শব্দ নয়, এগুলো সম্পূর্ণই হচ্ছে আরবি এবং ধর্ম সংক্রান্ত, আরবিতে ধর্ম সংক্রান্ত শব্দ। আরবিতে আরও কিছু সাংস্কৃতিক এবং প্রশাসনিক শব্দ রয়েছে। আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কিচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মনসেফ, মোক্তার, রায় ইত্যাদি। এই যে এই শব্দগুলো শুনতে মনে হয় বাংলা শব্দ, আসলে এগুলো বাংলা শব্দ নয় এবং দেশি শব্দ নয়, এগুলো হচ্ছে সম্পূর্ণ আরবি শব্দ। আরবিতে প্রশাসনিক এবং সাংস্কৃতিক শব্দ এগুলা। এরপরে ফরাসি দেশ থেকে কিছু এই শব্দ বাংলা ভাষায় এসেছে,
ফরাসি জাতিরা যে সমস্ত ভাষা বলতো, যে সমস্ত শব্দ বলতো, সেগুলো বাংলা ভাষায় এসেছে। সেগুলো আমরা অনেক সময় বলি। ধর্ম সংক্রান্ত কিছু শব্দ রয়েছে যেগুলো ফরাসি ভাষা, যেমন খোদা, গুনা, দোজক, নামাজ, পয়গাম্বর, ফেরেস্তা, বেহেস্ত, রোজা ইত্যাদি। এই শব্দগুলো আমরা অহরহ ব্যবহার করতেছি এবং মনে করি এই শব্দগুলো অবশ্যই আমরা দেশি শব্দ অথবা বাংলা শব্দ ব্যবহার করতেছি। আসলে এগুলো বাংলা শব্দ নয়, তোমাদের মনে রাখা দরকার এগুলো হচ্ছে ফরাসি শব্দ। কাজে অবজেক্টিভে যখন তোমাদের আসবে যে কোনটি ফরাসি শব্দ, তখন এই উদাহরণগুলো যদি মনে রাখতে পারো তাহলেই কেবল তোমরা উত্তর দিতে পারবে। তারপরে ফরাসি শব্দের মধ্যে কিছু প্রশাসনিক এবং সাংস্কৃতিক কিছু শব্দ রয়েছে। সেই শব্দগুলো হচ্ছে কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোষক, দপ্তর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর ইত্যাদি। এই শব্দগুলো ফরাসি শব্দ। এগুলো আমাদের দেশি শব্দ নয়, এগুলো বিদেশি এবং ফরাসি শব্দ। তারপরে এগুলো ছাড়াও আরও কিছু কিছু ফরাসি শব্দ আছে, যেমন আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রফতানি, হাঙ্গামা। এইগুলো ফরাসি শব্দ। তো কাজে আমরা এই ফরাসি শব্দ বলতে বিদেশি শব্দ বুঝালাম। আজকে আলোচনা ছিল এখানে যে বিদেশি শব্দগুলো কি কি। বিদেশি শব্দ বলতে আমরা এটাই বুঝি যে নিজের দেশের শব্দ ব্যতীত, বাংলা ভাষার দেশি শব্দ ব্যতীত যত দেশের শব্দ আছে সব শব্দগুলি হচ্ছে বিদেশি শব্দ। এই বিদেশি শব্দের ভিতরে আরও আমরা যাচ্ছি ইংরেজদের কাছে। ইংরেজি ভাষা থেকে মানে কিছু শব্দ এখানে এসেছে। ইংরেজরা এই দেশে বহুবার এসেছে এবং প্রায় 200 বছর রাজত্ব করেছে। তারা যে সমস্ত ভাষাগুলো বলতো আর আমরা সেগুলো শুনে শুনে আয়ত্ত করে ফেলতাম আর মনে মনে ভাবতাম যে এটাই হচ্ছে বাংলা ভাষা। আসলে এটা বাংলা শব্দ নয়। এখনো দেখা যাচ্ছে কিছু কিছু মানুষের মধ্যে এমনও কুসংস্কার আছে, আমরা যখন চেয়ার বলি তখন বলে খাঁটি বাংলা ভাষা বলতেছি, খাঁটি বাংলা শব্দ বলতেছি, কিন্তু আসলে এটা চেয়ারটা ইংরেজি শব্দ। যখন আমরা এই বলবো টিউবওয়েল বলি তখন অনেকেই বুঝে যে বাংলা শব্দ বলতেছে, আসলে এটা বাংলা শব্দ নয়। তো টিউবওয়েলের বাংলা হচ্ছে নলকূপ, আর চেয়ার যেটা বললাম সেটা হচ্ছে কেদারা ইত্যাদি বা গদি, এগুলো আমরা বলি। তো এগুলো বাংলা শব্দ। এখন ইংরেজি শব্দের মধ্যে যেমন ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নোবেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল, এই সব এখানে অল্প কয়েকটি উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানো হইল এই শব্দগুলো দেশি শব্দ নয়, এগুলো সব বিদেশি শব্দ। এরপরে আসো পর্তুগিজ। পর্তুগিজ একটা জাতি, একটা দেশ। পর্তুগিজ একটা জাতি ও তারা যে ভাষাগুলো বাংলা ভাষায় আমরা বাংলা রূপে ব্যবহার করতেছি সেই শব্দগুলো শোনো। পর্তুগিজ শব্দ আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, বালতি ইত্যাদি, এগুলো পর্তুগিজ শব্দ। তারপরে ওলন্দাজি কতগুলো শব্দ আছে, ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন, এগুলো হচ্ছে ওলন্দাজি শব্দ। অন্যান্য ভাষার মধ্যে আরও কিছু শব্দ রয়েছে, সেই শব্দগুলো শোনো। গুজরাটি শব্দ, খদ্দর, হরতাল ইত্যাদি। তো কাজেই অনেক সময় দেখি যে হরতাল কোন ভাষার শব্দ, তখন অবজেক্টিভে লেখা থাকে জাপানি, পাঞ্জাবি, তুর্কি, গুজরাটি। তাইলে আমরা এখন যেহেতু জেনে নিলাম যে গুজরাটি শব্দ হচ্ছে হরতাল, তো কাজে অবজেক্টিভ যখন আসবে, বহু নির্বাচনী প্রশ্ন আসবে, তো যখন বলা হবে যে হরতাল কোন ভাষার শব্দ, তাহলে সহজেই তোমরা আলোচনা যদি শুনে থাকো উত্তর করতে পারবে যে এটা গুজরাটি শব্দ। এখন এই যে গুজরাটি শব্দটা এখানে বলা হলো যে এটা হচ্ছে খদ্দর, হরতাল। তো পাঞ্জাবি, এই পাঞ্জাবি শব্দের ভিতরে আমরা যাচ্ছি চাহিদা, শিখ ইত্যাদি। তুর্কি শব্দ চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি। আর চীনা শব্দ চা, চিনি ইত্যাদি। এরপরে মায়ানমার বা বার্মিজ কিছু শব্দ আছে, যেমন লুঙ্গি ইত্যাদি। তারপরে জাপানি শব্দ আছে হারিকেন, রিক্সা, এগুলো জাপানি শব্দ। তো কাজে বিদেশি শব্দগুলো একে একে তোমরা এখন শুনেছ। তার পরবর্তীতে আমি তোমাদের বাক্যের দিকে অগ্রসর হব।
তোমরা বাসায় ঠিকমতো লেখাপড়া করবে, আর সামনে পরীক্ষা, এই পরীক্ষার জন্য তৈরি হবে। অবশ্যই বই পুস্তক পড়তে হবে, বইয়ের কোনো বিকল্প নেই, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। জ্ঞান অর্জন করতেই হবে, বই পড়তেই হবে। আর জ্ঞান অর্জনের দুটি পথ বলা হয়েছে, একটি হচ্ছে বই পড়া আর অন্যটি হচ্ছে ভ্রমণ করা। তা আমাদের এই দরিদ্র জাতির মধ্যে ভ্রমণ করা ব্যয়বহুল, অতএব আমরা বেশি বেশি বই পড়ব, বেশি বেশি জ্ঞান অর্জন করব। এতক্ষণ তোমরা বাংলা ভাষার শব্দ সম্ভার সম্পর্কে বিস্তারিত জেনেছ। আমি আবারও বলছি, বাংলা ভাষার শব্দ সম্ভার এগুলো 5 প্রকারে বিভক্ত, 5 ভাগে বিভক্ত। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছিল। এই ভাগগুলোর নাম ছিল তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দ। একে একে পর্যায়ক্রমে আমি আলোচনা করেছি এবং এগুলো বিস্তারিত তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আসো, পরবর্তী আরও কিছু কিছু কাজ রয়েছে যেগুলো মিশ্র শব্দরূপে পরিচিত। মিশ্র মানে কি, দুই ভাষা মিলে এক ভাষা হয়েছে, দুই ভাষার মিশ্রিত শব্দ। যেমন তৎসম এবং ফরাসি শব্দ, এটার থেকে যেমন রাজা, বাদশাহ। রাজাই এক দেশের ভাষা আর বাদশাহ হচ্ছে আরেক দেশের ভাষা। কিন্তু যখন আমরা কথা বলি রাজা বাদশাহ, তখন মনে করি শব্দটা একটাই না, একটা আসছে তৎসম থেকে, রাজা আসছে তৎসম থেকে, আর ফরাসি থেকে আসছে বাদশাহ শব্দটি। তেমনি ভাবে যেমন আমরা যে বলে থাকি অনেক সময় যে হাট বাজার, এই হাট বাজার, এই যে শব্দটা আমরা বলে থাকি হাট বাজার, এটাও একটা বাংলা শব্দ, আর একটা হচ্ছে এখানে ফার্সি শব্দ। হাট এটা বাংলা শব্দ, আর পরে বাজার যেটা বলা হচ্ছে এটা হচ্ছে ফার্সি শব্দ। তারপরে আরেকটা আমরা বলে থাকি হেড মৌলবী। হেড মৌলবী, এখানে দুটা শব্দ, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে ফার্সি। হেড হচ্ছে ইংরেজি আর মৌলবী হচ্ছে ফার্সি। তেমনিভাবে হেড পণ্ডিত, এইটাও ইংরেজি এবং পরবর্তী পণ্ডিতরা হচ্ছে তৎসম শব্দ ইত্যাদি। তারপরে ডাক্তারখানায়, যে ডাক্তার এক দেশের ভাষা আর খানা হচ্ছে আরেক দেশি। ডাক্তার হচ্ছে ইংরেজি আর খানা হচ্ছে ফরাসি, এই দুটাই মিলে হচ্ছে মিশ্র ভাষা, মিশ্র শব্দ। তারপরে পকেট মার, এই পকেট হচ্ছে ইংরাজি আর মার হচ্ছে বাংলা, এই দুটাই মিলে পকেট মার হয়েছে, এটা মিশ্র শব্দ হয়ে গেছে। তারপরে চৌহদ্দি, চৌ হচ্ছে ফার্সি এবং হদ্দি হচ্ছে আরবি, এই দুটাই মিলে চৌহদ্দি। অতএব এই ভাষাটা হয়ে গেল, এই শব্দটা হয়ে গেল মিশ্র শব্দ। তাহলে আমাদের যে 5 প্রকারের শব্দ ছিল, এটা ছাড়াও আরেক প্রকার শব্দ আমরা পেয়েছি, সেটা হচ্ছে মিশ্র শব্দ। আর এটা ছাড়া আরেকটি ভাষা বা শব্দ আছে, সেটা হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ বলতে আমরা কি বুঝি সেটা শোনো। পারিভাষিক শব্দ বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। অর্থাৎ বিদেশি শব্দগুলোকে আমরা যখন এটাকে কি করি, অর্থাৎ এটা এই অর্থগত দিক থেকে যখন প্রতিশব্দ ব্যবহার করি, তাই সেই প্রতিশব্দগুলি হচ্ছে পারিপার্শ্বিক শব্দ। যেমন অম্লজান, এটাকে আমরা অক্সিজেন, অক্সিজেন হচ্ছে বাংলা অম্লজান। তারপরে হাইড্রোজেন ইত্যাদি। তারপরে প্রশিক্ষণ, এটা হচ্ছে ট্রেনিং, প্রশিক্ষণ হচ্ছে ট্রেনিং। তারপরে রেডিও, এটা হচ্ছে বেতার, রেডিওটা হচ্ছে বেতার ইত্যাদি। জেনারেল ম্যানেজার, এটা হচ্ছে মহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক। সচিব, সেক্রেটারি। তারপরে স্নাতক, গ্রাজুয়েট। স্নাতকোত্তর, পোস্ট গ্রাজুয়েট। সমাপ্তি, ফাইনাল। সাময়িকী ইত্যাদি আমরা যে বলে থাকি কথাগুলো, এগুলো হচ্ছে পারিপার্শ্বিক শব্দ। পারিপার্শ্বিক শব্দ বলতে আমরা বুঝি বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের যে ভাবে কতগুলো অনুবাদ করা হয়, ভাব অনুবাদ, এই ভাব অনুবাদমূলক যে শব্দগুলো, এটার যে প্রতিশব্দগুলো এসেছে, সেটাই হচ্ছে এখানে পারিপার্শ্বিক শব্দ, পারিভাষিক শব্দ। এই যে পারিভাষিক যে শব্দটা, এই শব্দটা হচ্ছে আমরা বিদেশি ভাষার যে শব্দগুলোকে প্রতিশব্দ হিসাবে ব্যবহার করি, বাংলা ভাষায় ব্যবহার করি। যেমন আমরা অনেক সময় মহাবিদ্যালয় এটা বলি, অথবা বিশ্ববিদ্যালয়, এটাকে আমরা ইউনিভার্সিটি বলি, কিন্তু ইউনিভার্সিটিটা অনেকেই বুঝে, আবার যদি বিশ্ববিদ্যালয় বলে তো অনেকেই বুঝে না। কিন্তু এটার যে বাংলা রূপান্তর করা হলো, এই রূপান্তরিত ভাষাটা হচ্ছে পারিভাষিক ভাষা। তো এতক্ষণ তোমরা আলোচনা শুনে
মনে হয় অনেকটাই বুঝতে পেরেছ আজকের আলোচনা থেকে। এখন সবশেষে বিদায় নেওয়ার আগে আমি তোমাদের জন্য কতগুলো উপদেশ বাণী দিব, সেগুলো তোমরা অবশ্যই গ্রহণ করবে এবং সেই মতে পড়াশোনা করবে। বাড়িতে থাকবে আর সাবান দিয়ে অবশ্যই ভালোভাবে যে কোনো সাবান দিয়ে হাত ধুয়ে নেবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও প্রফুল্ল থাকে, পরিষ্কার থাকে। তো পরিষ্কার বলতে শারীরিক এবং পোশাকের দিক থেকে তোমরা জামা কাপড়েও পরিপাটি থাকবে ওটা, আর সেই সাথে লেখাপড়াও করতে হবে। আর লেখাপড়ার সাথে সাথে তোমরা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যে সমস্ত স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করবে। অতএব সামাজিক দূরত্ব রক্ষা করবে। আর বাড়ির থেকে কোথাও বের হলে যখন জনসমাগম থাকবে, জনগণের কাছে যাবে, তখন অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আর এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এটা বলা হয়েছে। অতএব স্বাস্থ্যবিধি তোমাদের অবশ্যই মেনে চলতে হবে আর করোনা ভাইরাসের মোকাবেলা করব। আর তোমরা মুসলমান হিসাবে যারা মুসলমান আছো এবং অন্য ধর্মেরও যারা আছো তারা ধর্মীয় কাজগুলো অবশ্যই করবা। ধর্মীয় কাজ বলতে যার যার ধর্মীয় কাজ, যেমন মুসলমানদের নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তারপরে আরও অন্যান্য যেই সওয়াবের নেকমূলক কাজ আছে ওগুলো করতে হবে। তাহলে আমরা অবশ্যই আল্লাহর রহমত পাবো এবং আমরা ঘরে বসে পড়াশোনা চালিয়ে আমরা পরীক্ষায় পাশ করতে পারবো। তো কাজেই আর বেশি কথা আমি বলবো না, আজকের ক্লাস আমি সমাপ্ত করছি। আর সেই সাথে আজকে যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করলাম, বাংলা ভাষার শব্দ সম্ভার, এটা বাসায় অবশ্যই তোমাদের জন্য বাড়ির কাজ রইল কিছু। বাড়ির কাজ হচ্ছে যে বাসায় তোমরা অবজেক্টিভগুলো বেশি বেশি করে দেখবে। অবজেক্টিভ দেখলে অবশ্যই তোমরা পরীক্ষার মধ্যে এই চ্যাপ্টার থেকে, শব্দের চ্যাপ্টার থেকে যদি অবজেক্টিভ আসে তাহলে উত্তর করতে সক্ষম হবে। তো এই বলেই আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।